বহুল কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। শীঘ্রই দেশে আসবেন তারেক রহমান, বললেন ফখরুল। তফসিল ঘোষণা সৃষ্টি হবে নতুন দেশ তৈরির পথ। আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি। ১৫ বছরের জঞ্জাল সরানো হয়েছে ১৬ মাসে, বললেন প্রধান বিচারপতি। মাত্র ২,০০০ টাকা চুরির ঘটনায় মোহাম্মদপুরের মা মেয়ে খুন, কথা কাটাকাটির জেরেই হত্যাকাণ্ড, জানালো ডিএমপি। ২৪ ঘন্টা পরও উদ্ধার হয়নি রাজশাহীর তানোরে নলকূপে আটকে পড়া শিশু। ৩০ ফুট খননেও মিলছে না সন্ধান, তৎপর ফায়ার সার্ভিস। মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৩১। ভোটের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের চেষ্টা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জাতির বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। এর আগে আনুষ্ঠানিকতা হিসেবে গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও ৪ কমিশনার। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা চলে যেতে চাই নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী সামিয়া রোজার কাছে। রোজা, আজ তো তফসিল ঘোষণা, নির্বাচন কমিশনের প্রস্তুতিটা কেমন দেখছেন আপনি? জোহর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেহেতু আজ তফসিল ঘোষণা হবে, সেজন্য আজ সকাল থেকেই দেখা যাচ্ছে আগারগাঁও নির্বাচন কমিশনের আশপাশে প্রচুর নিরাপত্তা কর্মী এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেড দিয়ে সকাল থেকে এখানে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি আমরা আরও দেখেছি এখানে মানুষের চলাচলও কম সীমিত করা হয়েছে, যাতে এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং আমরা আরও দেখেছি যে নির্বাচন কমিশনের ভিতরে যত তফসিলের জন্য যত কার্যক্রম রয়েছে সবকিছুই মোটামুটি সম্পন্ন হয়েছে। এবং যেহেতু গতকালকে বিটিভি এবং বাংলা বেতারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিলের বক্তব্য রেকর্ড করেছেন, সেটি আজকে সন্ধ্যায় উপস্থাপন হবে জনগণের সামনে। এবং তার পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজ ঠিক বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ সাংবাদিকদের সাথে একটি ব্রিফ করবেন এবং ব্রিফে তিনি এই তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করবেন এবং তার পাশাপাশি তফসিলে কি কি থাকছে এবং কি কি পরিবর্তন আসতে পারে। যেমন গতকালকে একটি রায় হয়েছিল আদালতে যে বাগেরহাট জেলার একটি রায় হয়েছিল, সেই বিষয়ে সীমানা নিয়েও আলোচনা হতে পারে। এবং এ ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রোজা, আপনাকে ধন্যবাদ। তফসিল ঘোষণা নিয়ে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে এখন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, একটি ঐতিহাসিক নির্বাচনের আশা করছে জনগণ। সরকার ও কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু ঐতিহাসিক হবে। আপনি তো দীর্ঘদিন থেকে এই নির্বাচন কমিশন নিয়ে রিপোর্ট করেছেন, তো আপনার কাছে আমি এটা জানতে চাই যে তফসিল আসলে কি থাকে তফসিলে এবং কোন কোন ধাপ পেরিয়ে নির্বাচন করা হয়, বিস্তারিত যদি জানান আপনি। জোহর, আসলে তফসিল ঘোষণার পরে বেশ কয়েকটি ধাপ থাকে এবং শেষ যে ধাপ সেটি হচ্ছে ভোটের দিনের ধাপ, অর্থাৎ ভোটের দিন কি হচ্ছে এরপরে তো গণনার প্রক্রিয়া রয়েছে। তবে তার আগে একটু বলতে চাই, এটি আসলে জাতির জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ ১৯৭১ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এবারের যে নির্বাচন একেবারেই ভিন্নতর একটি নির্বাচন, কারণ এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে। সুতরাং নির্বাচনটি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং একটি অন্যরকম নির্বাচনের স্বাদ আমরা আসলে এবার পেতে যাচ্ছি। তো সেই নির্বাচনের যে প্রত্যাশা সেটি আসলে শুরু হয়েছে গণ অভ্যুত্থান থেকে, অর্থাৎ গণ অভ্যুত্থানে জনগণের যে প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু
নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনই আসলে এবার জাতি দেখতে যাচ্ছে, এমন প্রত্যাশাই আসলে সবার। আর আজকে আর মাত্র 4 ঘন্টা পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি ঘোষণা করতে যাচ্ছেন তফসিল, এবং জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দেবেন এবং সেই ভাষণ দেবার সময় কিন্তু 4 ঘন্টারও কম রয়েছে, অর্থাৎ আর 4 ঘন্টার মধ্যেই তিনি আসলে সেই ভাষণটা দেবেন। পুরো জাতি আসলে বসে আছেন যে কবে নির্বাচনটি হতে যাচ্ছে, নির্বাচন কবে হবে সেই ধারণা আমরা এরই মধ্যে আসলে পেয়েছি, কিন্তু সেটি আসলে এখন সবাইকে জানানোটা একেবারেই ঠিক হবে না, কারণ সেটি আসলে সিইসির মুখ থেকেই সবাই শুনবেন, এটি আসলে স্বাভাবিক নিয়ম, এটি আসলে রেওয়াজ। তো সেই রেওয়াজ আসলে আমরা ভাঙতে চাই না। তবে আজকে সিইসি যে ঘোষণাটি দেবেন নির্বাচন যেদিন হবে সেটির বিষয়ে আগে তিনি বেশ কয়েকবার ধারণা দিয়েছেন, সেটি হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। তো সেই হিসেবে 8 থেকে 12 তারিখের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ হয় রবিবার হবে, না হলে বৃহস্পতিবার হবে, বা রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো একদিন আসলে এই নির্বাচনটি হতে যাচ্ছে, এরকম একটি আভাসই আসলে আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর যে ধাপগুলো থাকে তফসিল ঘোষণার পরে, তার মধ্যে প্রথম যে ধাপ সেটি হচ্ছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তারা সেই মনোনয়নপত্র বাতিল করতে পারেন, অর্থাৎ তুলে নিতে পারেন, সেটির জন্য আবার আরেকটা তারিখ থাকবে। এরপর নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্রগুলোকে যাচাই বাছাই করবেন, সেটির জন্য আসলে আরেক ধরনের সময়সীমা থাকবে। এরপরে প্রার্থী যদি মনে করেন যে তার মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে, সুতরাং সে চাইলে হাইকোর্টে যে আবেদন করতে পারে, এবং এরপরে নির্বাচনের যে দিন সেটি আসলে তফসিলে থাকবে, এবং নির্বাচনের সময় কতটুকু থাকবে। এবং আপনি জানেন যে এবার 1 ঘন্টা বেশি সময় থাকছে, অর্থাৎ 7:30 থেকে 4:30 পর্যন্ত নির্বাচন হবে, সেটিও আসলে তফসিলে থাকবে। এবং ভোটের গণনাটা আসলে কখন হবে, কতক্ষণ হবে, কি প্রক্রিয়া হবে, সেটিও তফসিলে থাকবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জহুর। অন্তর, আপনাকে ধন্যবাদ। খুব শীঘ্রই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরার দিন জনজোয়ারে গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিলের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরির পথ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও দেশে কালো শক্তির উদ্ভবের শঙ্কা দেখা দিয়েছে। বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে সপ্তাহব্যাপী বিএনপির কর্মশালা। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, অনেক বাধা বিপত্তি কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কারণ বিএনপি এদেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। আজকেই আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে, এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বিএনপি মহাসচিব জানান, তারেক রহমান শিগগিরই দেশে আসবেন। তার আগমন দেশে নতুন পরিবেশ তৈরি করবে। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তার বিদেশ চিকিৎসার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড বলেও জানান তিনি। বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। গেল 19 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে আরও খবর জানতে এবার রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জহুর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং গতকালকেই খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দলীয় যে মেডিকেল টিম আছে তিনি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তিনি সকল ধরনের চিকিৎসাই নিতে পারছেন এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা তার জন্য এখানে রাখা হয়েছে। তবে তার শারীরিক তেমন কোনো উন্নতি না হলে বিদেশ নেওয়ার ক্ষেত্রে এখনও জটিলতা আছে। তার পাশাপাশি আমি জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানি যে আজকে বিকেল 4টা থেকে 5টা নাগাদের মধ্যেই কিন্তু তার পুত্রবধূ জোবায়দা রহমান এখানে আসবার কথা রয়েছে। তাই কিন্তু আমার পেছনে এভারকেয়ার হাসপাতালের সামনে ঠিক সামনে নিরাপত্তা বাহিনীর যে বহন ছিল সেটা কিন্তু জোরদার করা হয়েছে আরও। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে নতুন কোনো সুখবর না থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসা এখানে তাকে দেওয়া হচ্ছে। গত 19 দিন যাবৎ তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন এবং এই মুহূর্তে বিদেশে নেওয়া না হলেও এভারকেয়ারের খালেদা জিয়ার জন্য গঠন করা যে দল আছে চিকিৎসক টিম সেটি সর্বক্ষণই তার দেখাশোনা করছেন এবং রাতের বেলা প্রতিদিনই মেডিকেল টিম তার অবস্থান পর্যবেক্ষণ করছেন। এবং যার সাথে যুক্ত আছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান। সংবাদ মাধ্যমের গুজব না ছড়িয়ে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তার মেডিকেল টিম। এবং আমরা জানি যে খালেদা জিয়ার বিদেশ গমনের বিষয়টি এখনও স্থগিত আছে। তার স্বাস্থ্যের উন্নতির উপরই আসলে এটি নির্ভর করবে যে কখন তাকে নেওয়া হবে। এই ছিল আমার হাতে পাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ খবরাখবর খালেদা জিয়ার। জহুর। প্রমা, আপনাকে ধন্যবাদ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এর প্রধান বিচারপতি সময় বলেন, 15 বছরের জঞ্জাল সরিয়েছেন 6 মাসে। এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, 15 সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া উচিত। পরবর্তীতে সকল পক্ষের শুনানি শেষে এই বিষয়ে পরবর্তী শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণ করবেন সর্বোচ্চ আদালত। 15 সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যেগুলো সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করার একটি হাতিয়ার এবং বাক স্বাধীনতা একদম রোধ করার জন্য যেগুলো করা হয়েছিল সেগুলোকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে হাইকোর্ট, কিন্তু এখন তো আমরা চূড়ান্ত একটা রায় অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে পাইনি। এইটা আগামী 5ই মার্চ 2026-এ নির্ধারণ করেছে। ইন দি মিন টাইম আমাদের রুহুল কুদ্দুস কাজল তিনিও বেশ কিছু সাবমিশন রেখেছেন। 24 ঘন্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোরে গভীর নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাদিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও চলছে উদ্ধার অভিযান। গতকাল বুধবার দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে। ডায়া বিশিষ্ট পাইপের ভিতরে আমরা 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ ঢুকাই দিয়েছি। এই পাইপটা আনুমানিক 35 ফিট যে পাইপটার নিচে যায় নাই। তাতে আমরা বুঝতে পারতেছি যে কেন পাইপটা গেল না। হয়তো বা বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে, বা আমরা এই পর্যন্ত গেলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু জানাতে পারবো বলে। এ বিষয়ে আরও জানতে এবারে রাজশাহীর তানোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর মর্তুজা, আপনি গতকাল থেকে সংবাদ সংগ্রহে রয়েছেন এবং গতকাল শেষ রাতেও আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল আপনি বলেছিলেন যে উদ্ধার কাজ চলছে। আসলে 24 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত কি আপডেট আছে? কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? কেন শিশুটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না? কি তথ্য আছে আপনার কাছে? এর আগে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে বলেছিলেন যে প্রায় 35 থেকে 40 ফুট গভীরে শিশু সাজিদ আটকা পড়েছে, কিন্তু আজকে
35 ফিট খননের পরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে যে শিশু সাজিদ আরও 35 থেকে 40 ফিট নিচে আটকা পড়েছে, ফলে পুনরায় খনন চলছে, দ্বিতীয় দফার মতো খনন চলছে এবং খনন করার পরে কিন্তু শিশু সাজিদকে পাওয়া যাবে বলে কিন্তু পাওয়া যাবে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা, ফলে খনন কাজের সময় আরো দীর্ঘ হবে এবং আরো দীর্ঘ সময় জানিয়েছেন। পূর্ব নির্ধারিত যে সময় ছিল সে অনুযায়ী কিন্তু আজকে প্রায় 35 ফিট খনন কাজ শেষ হয়েছিল দুপুরের মধ্যেই, কিন্তু ক্যামেরা পাঠিয়ে তারা দেখতে পায় যে সাজিদের অবস্থান আরো অনেক নিচে, ফলে খনন কাজ চলছে। কখন নাগাদ এই উদ্ধার কাজ শেষ হবে সেটি নিশ্চিতভাবে কিন্তু তারা আমাদেরকে জানাবে। অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করায় তাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে অভিযানের উদ্ধার কাজের অভিযান কখন শেষ হবে এটি তারা প্রতীক্ষায় রয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করা হয় সে দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং এলাকাবাসী এখানে অবস্থান করছেন, তারাও সার্বিক সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের কর্মীদের, রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এ ছিল রাজশাহীর তানোর থেকে সর্বশেষ জহুর। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে মা মেয়েকে গৃহকর্মী আয়েশা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, হত্যার আগের দিন আয়েশা এই বাসা থেকে 2,000 টাকা চুরি করেন। বিষয়টি নিয়ে লায়লা আফরোজের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে পুলিশে দিতে চাইলে তাদের হত্যা করেন আয়েশা। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। গতকাল ঝালকাঠি থেকে তাকে ও তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। এবারে জানাবো জিএডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জিএডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে চাঁদপুর 2 আসনে। বেকার সমস্যার সমাধান, কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন সহ সার্বিক নিরাপত্তায় নজর দিয়েছে ভোটাররা। এসব বিষয়ে উদ্যোগী হবেন এমন যোগ্য জনপ্রতিনিধিকে খুঁজছেন তারা। এদিকে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারে ভ্যাসলিনস প্রেজেন্স শীতের সাতকাহন। মৌলভীবাজারে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। কুয়াশায় ঢাকা পড়েছে কৃষিক্ষেত, রাজপথ সহ গ্রামীণ জনপথ। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। পর্যটন, হাওর আর চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। দুপুরের আগে সূর্যের দেখা মেলে না। আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবার চলতি মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে। জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে 7,000 শীতবস্ত্র ক্রয় করা হয়েছে, যেগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আরও বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারি পর্যায়ে আমাদের যে 7,000 কম্বল আমরা ক্রয় করেছি, সেটা সাধারণত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যারা দুস্থ গরিব রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হবে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে শীতে গত কয়েকদিনে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে প্রত্যেক ফ্যামিলিতে বয়স্ক রোগী এবং শিশু রোগী আছেন, ওনাদের ব্যাপারে যেন ওনারা প্রপারলি একটু যত্ন নেন এবং শীতের কাপড় যেন ওরা ঠিকমতো পরিধান করে, তাহলে আমরা আশা করি আমাদের ঠান্ডাজনিত যে রোগগুলো, সেই রোগগুলো থেকে আমাদের সেই সব জনগোষ্ঠীকে আমরা রক্ষা করতে পারবো। শীতের তীব্রতা বাড়ায় চা বাগান সহ গ্রামীণ জনপদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। রাতে ঠান্ডা, সকালও ঠান্ডা, আমি যা রুজি করি পেটে চলে যায়, তো আমি কিনবো কই থাকি। যে পরিমাণে ঠান্ডা পড়ছে আপনারা মানে সহ্য করার মতো নাই। আমরা সিট ধরে ওদিন আমরা কাজও যাই না, আমরা বউ বাচ্চা ফালতাম গিলা খান। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কমে যায় দোকানপাটের বেচাকেনা, তাই বিক্রিও অনেকটা কমে গেছে। প্রত্যেকটা বড় বড় শপিং মল যেভাবে শীতের মালের কালেকশন আছে সেই তুলনায় আসলেই ক্রেতা সংকট। প্রচন্ড শীত, এখন আগের মতো আর কাস্টমার হয় না। তীব্র শীতে কাবু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি দেশি বিদেশিরা এগিয়ে আসবেন, এমনটাই আশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। নানামুখী সংকটে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জে রয়েছে দেশের স্পিনিং শিল্প। গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আসেন তারা। বলেন, নানান সংকটে এরই মধ্যে 40% শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা। দেশীয় সুতা ব্যবহারকারীদের 10% প্রণোদনার দাবি জানিয়েছেন বক্তারা। সুতা আমদানির ক্ষেত্রে 10% সেফ গার্ড সহ 7টি প্রস্তাবনার কথাও তুলে ধরেন বক্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 31 জন। বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের মরাউক ইউ জেনারেল হাসপাতালে হামলায় এই ঘটনাটি ঘটে। এমন পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে উল্লেখ করেছেন ঘটনাস্থলে থাকা একজন ত্রাণকর্মী। মিয়ানমারে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এর আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। এবারে খেলার খবর। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে যুব হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো জার্মানি। তবে দিনটা যেন ছিল আমিরুলের। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি এসেছে তার ঝুলিতে। ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। হকিতে যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে যুবাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। আর তাদের মধ্য থেকে নজর কেড়েছে আমিরুল ইসলাম। যুব টাইগারদের বিশ্বকাপ আসর শেষ হয়েছে আগেই, তারপরও চেন্নাইয়ে ফিরেছে বিশ্বকাপের ফাইনাল দেখতে। তবে আমিরুল অপেক্ষা করছিল বিশেষ কিছুর জন্য। চেন্নাইয়ের রোমাঞ্চকর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় জার্মানি। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে স্বাগতিকরা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কার দিয়েছে FIH, যা পেয়েছে বাংলাদেশের আমিরুল ইসলাম। হকি বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি খেলোয়াড় পেলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। 6 ম্যাচে 18 গোল, এর মধ্যে 5টি হ্যাটট্রিক ও 4 ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন আমিরুল। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে $2000। গোল করার তালিকায় তার ধারে কাছে নেই আর কোনো প্লেয়ার। সমান 11 গোল করে তালিকার 2 ও 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের এলমেস জন্টি এবং কোরিয়ার লি মিন হিওক। এর আগে বাংলাদেশ দল টুর্নামেন্ট শেষ করেছে 17তম হয়ে। অস্ট্রিয়াকে হারিয়ে জিতেছে চ্যালেঞ্জার্স ট্রফি, যার মধ্য দিয়ে হকিতে প্রথম কোনো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।